স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার আমাদের কাছ থেকে কিছু ট্যাক্স নেয়, যেগুলো ডাইরেক্ট ট্যাক্সের ভেতর পড়ে, যেমন প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, স্ট্যাম্প ডিউটি, রুট ট্যাক্স, এগ্রিকালচারাল ইনকামের ওপর ট্যাক্স, এইসব। তো এইগুলো নিয়েই ডিটেলসে আজকের ক্লাসে বলবো। প্রথমেই বলি ল্যান্ড রেভিনিউ নিয়ে। ল্যান্ড রেভিনিউ এর বাংলা অর্থ হলো খাজনা বা জমির খাজনা। ধরলাম পশ্চিমবঙ্গের ভেতর আমার এক জায়গায় একটা জমি আছে, এবার ওই জমিটা চাষের কাজে ব্যবহার হতে পারে, বা ওই জমিতে বাড়িঘর থাকতে পারে, বা ওপেন ফেলা থাকতে পারে। ওই জায়গাতে আমি কোনো ব্যবসা করতে পারি, কোনো ফ্যাক্টরি থাকতে পারে, অন্য কাউকে আমি ওই জমি ভাড়া হিসাবে খাটিয়ে দিতে পারি। ওই জমিতে যাই করি না কেন, আমার নামে ওই জমিটা পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে, কতটা পরিমাণ জমি, কি ধরনের জমি, সেটাকে কিভাবে ব্যবহার করছি, এই সমস্ত পয়েন্টের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পশ্চিমবঙ্গ সরকারকে ট্যাক্স হিসাবে আমার দিতে হয়। এটাকেই বলা হয় ল্যান্ড রেভিনিউ বা খাজনা। এবার এইরকম টাইপেরই আরো একটা ট্যাক্স লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত বা পৌরসভা নেয়, যেটাকে বলা হয় প্রপার্টি ট্যাক্স বা সম্পত্তি কর। ধরলাম আমার হয়তো কোথাও একটা জমি আছে, এবার ওই জমিটা ফাঁকা পড়ে আছে, নাকি সেখানে চাষ হচ্ছে, নাকি আমি বসবাস করছি। চাষ হলে কি ধরনের চাষ হচ্ছে, যদি বসবাস করি তাহলে সেখানে কি রকমের বাসভবন রয়েছে, কাঁচা বাড়ি নাকি পাকা বাড়ি। পাকা বাড়ি হলে একতলা, দোতলা, না তিনতলা, না পাঁচতলা। ওই জমিতে যদি আমি ব্যবসা করি তাহলে সেটা কি ধরনের ব্যবসা, ব্যবসায় টার্নওভার কেমন। ওই জমি যদি কাউকে ভাড়ায় খাটাই তাহলে কি ধরনের ভাড়া কাটাচ্ছি। এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে ওই জমিটা যে পঞ্চায়েত বা যে পৌরসভা এলাকায় রয়েছে, সেই পঞ্চায়েতকে বা সেই পৌরসভাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্যাক্স হিসাবে দিতে হয়। এটাকেই বলা হয় প্রপার্টি ট্যাক্স বা সম্পত্তি কর। এটার আরো দুটো নাম আছে, পঞ্চায়েত ট্যাক্স বা মিউনিসিপ্যালিটি ট্যাক্স। আমাদের ভেতর অনেকেই এই কর আর খাজনার ভেতর গুলিয়ে ফেলে। এই যে প্রপার্টি ট্যাক্স আর ল্যান্ড রেভিনিউ মানে কর আর খাজনা, এই দুটোকে আমি লোকাল পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়ে জমা দিতে পারি, অথবা আমি অনলাইনে জমা দিতে পারি। তো যাই করি না কেন, এই যে প্রপার্টি ট্যাক্স বা করের পরিমাণ, এটা লোকাল ওই পঞ্চায়েত বা পৌরসভার কাছেই থাকে, কিন্তু যে পরিমাণ আমরা খাজনা হিসাবে দিই সেটা স্টেট গভর্নমেন্টের কাছে চলে যায়। কর আর খাজনার ভেতর খাজনার পরিমাণ একটু কম, করের পরিমাণ একটু বেশি হয়। তো যাই হোক, ল্যান্ড রেভিনিউ আর প্রপার্টি ট্যাক্স এই দুটো গেল। এরপরে বলি স্ট্যাম্প ডিউটি। এটা নর্মালি জমি রেজিস্ট্রি বা রেজিস্ট্রেশনের সময় ব্যবহার হয়। কোনো একজন ব্যক্তি যখন কোনো একটা জমি নিজের নামে রেজিস্ট্রেশন করাচ্ছে, তখন ওই জমিটার টোটাল যে ভ্যালু, ওই ভ্যালুর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ স্টেট গভর্নমেন্টকে ট্যাক্স হিসাবে দিতে হয়। এটাকেই বলে স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটি পঞ্চায়েত আর পৌরসভা এলাকার জন্য আলাদা আলাদা রকম হয়। নর্মালি পঞ্চায়েত এলাকার জন্য 5 থেকে 6% স্ট্যাম্প ডিউটি লাগে, পৌরসভা এলাকার জন্য 7 থেকে 8% স্ট্যাম্প ডিউটি লাগে। এবার ব্যাপারটা কেমন, আমি একটা উদাহরণ দিই। ধরলাম আমি একটা পঞ্চায়েত এলাকায় 2 কাঠা জমি কিনেছি 8 লাখ টাকা দিয়ে। এখন আমি যখন ওই 2 কাঠা জমি রেজিস্ট্রেশন করতে যাব, তখন ওই 8 লাখের ওপর 6% মানে 48,000 টাকা আমাকে স্ট্যাম্প ডিউটি হিসাবে আলাদা জমা করতে হবে। এবার ধরলাম যে আমি আমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে 3 কাঠা জমি পেয়েছি, আর এই জমিটা একটা পৌরসভা এলাকায়। তাহলে এই 3 কাঠা জমির আমি যখন রেজিস্ট্রেশন করতে যাব, তখন প্রথমেই দেখা হবে যে এই 3 কাঠা জমির মার্কেট ভ্যালু কত আছে। ধরলাম ওই 3 কাঠা জমির মার্কেট ভ্যালু 20 লাখ টাকা, আর ওই জমিটা যে পৌরসভা এরিয়াতে রয়েছে সেই এরিয়ার স্ট্যাম্প ডিউটি হয়তো 7%। তাহলে 20 লাখের 7% হয় 1,40,000 টাকা। তাহলে আমি যখন ওই 3 কাঠা জমি রেজিস্ট্রেশন করতে যাবো, মানে ওই 3 কাঠা জমি নিজের নামে রেজিস্ট্রি করাতে যাব, তখন আমাকে 1,40,000 টাকা স্ট্যাম্প ডিউটি হিসাবে স্টেট গভর্নমেন্টকে দিতে হবে। এবার এইখানেও আরো একটু গল্প আছে। শুধু স্ট্যাম্প ডিউটি দিলেই জমি আমার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে না, এর পাশাপাশি রেজিস্ট্রেশন ফি হিসাবে মার্কেট ভ্যালুর আরো 1% আমাকে দিতে হবে। আমি একটু ক্যালকুলেশন করি। যেমনটা বললাম যে আমি উত্তরাধিকার সূত্রে 3 কাঠা জমি পাচ্ছি, যার মার্কেট ভ্যালু হলো 20 লাখ টাকা। স্ট্যাম্প ডিউটি বললাম 7%, তো 7% হিসাবে আমার কত, 1,40,000 টাকা। এটা আমার স্ট্যাম্প ডিউটি হিসাবে দিতে হবে। এবার এই 3 কাঠা জমির রেজিস্ট্রেশন করানোর জন্য রেজিস্ট্রেশন চার্জ হিসাবে এই মার্কেট ভ্যালুর উপর 1% আরো দিতে হবে, মানে 20,000 টাকা রেজিস্ট্রেশন ফি হিসাবে এক্সট্রা দিতে হবে। তাহলে আমার এই 3 কাঠা জমি রেজিস্ট্রেশন করতে গেলে টোটাল কত খরচ হবে, 1,60,000 টাকা। এবার জমির ক্ষেত্রে এখানেই গল্প শেষ হয়ে যায় না। স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর জমিটা আমার নামে রেজিস্ট্রেশন হয়ে যায়, কিন্তু সরকারের ঘরে ওই জমিটা আমার নামে দেখানোর জন্য ওই জমির আবার মিউটেশন করতে হয়। মিউটেশন এর বাংলা অর্থ হলো নামপত্তন। জমি আমার নামে রেজিস্ট্রেশন হওয়ার পর সরকারের ঘরে ওই জমিটা আমার নামে দেখানোর জন্য ওই জমির মিউটেশন করতে হয়। এবার ওই মিউটেশন করানোর জন্য এই যে মার্কেট ভ্যালু, তার আবার 1 থেকে 2% চার্জ লাগে মিউটেশন চার্জ হিসাবে। ধরলাম 2%, তাহলে 20 লাখের 2% হবে 40,000 টাকা। তাহলে আমার টোটাল খরচ হবে কত, 2 লাখ টাকা। এবার জমি মিউটেশন করানোর পর সরকারের ঘরে আমার নামে যে ওই জমিটা সেটা রেকর্ড হয়ে গেল। এই রেকর্ড
পেপারটা হয়ে গেলে আমি একটা মিউটেশন সার্টিফিকেট পেয়ে যাই। এবার এই মিউটেশন সার্টিফিকেট পাওয়ার পর এই জমিটা নিয়ে আমাকে রেকর্ড বা পর্চা বার করতে হয়। এই রেকর্ড বা পর্চাটা কি? এটা একটা সরকারি কাগজ যেখানে এই জমি সম্পর্কে সমস্ত ডিটেলস আমার দেওয়া থাকবে, যে এই জমিটা কোথায় রয়েছে, কতটা এরিয়া জুড়ে জমি, জমি কার নামে, কি ধরনের জমি, এই সমস্ত তথ্য ওই খতিয়ান বা পর্চা বা রেকর্ড পেপারের ভেতর থাকে। এটাকেই বলা হয় ল্যান্ড রেকর্ড। এবার এই পর্চা বা খতিয়ান বার করার জন্য আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা রকম রেট থাকে, তার কোনো ফিক্সড রেট থাকে না। তো এই মিউটেশন সার্টিফিকেটের পর পাওয়া যায় পর্চা বা খতিয়ান বা যেটাকে বলা হয় রেকর্ড পেপার। আর এই যে আমি রেজিস্ট্রেশন ফি জমা দিলাম, এই রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পর আমার দলিল হয়। ওই দলিলে এই জমিটা আমার নামে রেজিস্ট্রেশন হয়েছে সেটা লেখা থাকে। তো স্ট্যাম্প ডিউটি দেওয়ার পর এই সমস্ত কাজ একটা জমির ক্ষেত্রে থাকে। এবার আমি আগের ওই এক্সাম্পলটা একটু নিই, যেখানে আমি 2 কাঠা জমি কিনেছিলাম 8 লাখ টাকা দিয়ে। তো 2 কাঠা জমির দাম 8 লাখ টাকা। এটা রেজিস্ট্রেশন করানোর সময় আমাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে। স্ট্যাম্প ডিউটি ধরেছিলাম 6%, তাহলে 6% স্ট্যাম্প ডিউটি হিসাবে 48,000 টাকা। স্ট্যাম্প ডিউটি দেওয়ার পর আমাকে রেজিস্ট্রেশন করানোর জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে, ধরলাম 1% রেজিস্ট্রেশন ফি। এই টাকাটা খরচ করলে জমি আমার নামে রেজিস্ট্রেশন হবে, তার ফলে আমি দলিল পেয়ে যাব। দলিলের আরেক নাম হলো ডিড। এবার এর ফলে আমি দলিল তো পেয়ে গেলাম, কিন্তু জমি আমার নামে কিন্তু কনভার্ট হলো না। সরকারের ঘরে ওই জমি সেই আগের লোকের নামেই রয়েছে। তো তার নাম থেকে আমার নামে জমি ট্রান্সফার করার জন্য মিউটেশন করতে হবে। মিউটেশন চার্জ হলাম 2%, তো 2% হয় 16,000 টাকা। এই মিউটেশন করলে জমি পুরোপুরি আমার নামে হয়ে যাবে। তো মিউটেশন করা পর্যন্ত আমার টোটাল খরচ কত হলো? 72,000 টাকা। আমি জমি কিনছিলাম 8 লাখ টাকা দিয়ে, আমাকে স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি আর মিউটেশন করা বাবদ 72,000 টাকা খরচ হচ্ছে। 8 লাখ টাকার প্রায় 10%। এই জন্যই অনেকে বলে যে জমি কেনার পর রেজিস্ট্রি করতে গেলে 5 লাখ টাকার জমি হলে তার 10% প্রায় 50,000 টাকা রেজিস্ট্রিতে খরচ হয়ে যায়। তো ওই রেজিস্ট্রির ভেতর এই 3টে জিনিস পড়ে, স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি আর মিউটেশন চার্জ। তো যাই হোক, এই হচ্ছে স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটির আরেক নাম হলো স্ট্যাম্প রেভিনিউ বা ল্যান্ড রেজিস্ট্রেশন ট্যাক্স। এরপরে আসি রোড ট্যাক্স নিয়ে। এর আরেক নাম হলো মোটর ভেহিকেলস ট্যাক্স। আমরা যখন কোনো গাড়ি কিনি তখন ওই গাড়িটা রোডে চালানোর জন্য স্টেট গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়, এটাকেই বলা হয় রোড ট্যাক্স। গাড়ি কেনার সময় গাড়ির দামের ভেতর এই ট্যাক্সটা জুড়ে দেওয়া হয়। ধরলাম আমি বিহারে গেছি কোনো একটা গাড়ি কেনার জন্য, গাড়ির দাম হয়তো 20 লাখ টাকা। এবার এই গাড়ি কেনার সময় 20 লাখের ওপরে আমাকে আরো বিভিন্ন রকম অ্যামাউন্ট দিতে হবে। তার ভেতর একটা হলো এই রোড ট্যাক্স। ধরলাম বিহারে রোড ট্যাক্সের ভ্যালু হলো 15%, তাহলে 20 লাখের গাড়ির ওপর 15% মানে 3 লাখ টাকা। 3 লাখ টাকা আমাকে রোড ট্যাক্স হিসাবে বিহার গভর্নমেন্টকে দিতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই রোড ট্যাক্সের পরিমাণ 10% আর 13%। 10 লাখ টাকার কমে কোনো গাড়ি কিনলে তাতে রোড ট্যাক্সের ভ্যালু হলো 10%, আর কোনো গাড়ির দাম যদি 10 লাখ টাকার বেশি হয় তাতে রোড ট্যাক্স 13%। ধরলাম আমি কলকাতাতে গিয়ে একটা বাইক কিনলাম যার দাম হয়তো 3 লাখ টাকা। এবার পেমেন্ট করার সময় আমার 3 লাখের উপরে 10% রোড ট্যাক্স মানে 30,000 টাকা এক্সট্রা দিতে হবে। আরো বিভিন্ন চার্জ আছে, সেসবে আমি গেলাম না, শুধু রোড ট্যাক্সের কথাটা বললাম। এখানে আরো একটু ইনফরমেশন দিই। প্রায়শই আমরা কোনো একটা গাড়ির ইনফরমেশন দেখার জন্য এম পরিবহন বলে একটা অ্যাপ্লিকেশনে সার্চ করি। এবার ওই অ্যাপ্লিকেশনে কোনো একটা গাড়ির সম্পর্কে যে ডিটেলস দেখা যায়, সেখানে একটা পয়েন্ট থাকে ট্যাক্স ভ্যালিড আপ টু, দিয়ে পাশে লেখা থাকে এলটিটি। এলটিটি এর অর্থ হলো লাইফ টাইম ট্যাক্স। এই যে ট্যাক্স ভ্যালিড আপ টু, এই ট্যাক্স মানেই হলো এই রোড ট্যাক্স। আর ওই এলটিটি অর্থাৎ লাইফ টাইম ট্যাক্স, এটা বলে তো যে সারা জীবনের জন্য, কিন্তু এটা নর্মালি 10 বা 15 বছরের জন্য ভ্যালিড থাকে। এরপরে বলি প্রফেশনাল ট্যাক্স। আমরা কোনো একটা স্টেটে থেকে যে কোনো প্রফেশনে থাকি না কেন, প্রফেশনে থাকলেই ওই স্টেট গভর্নমেন্টকে আমার ইনকাম বা আমার উপার্জনের থেকে অল্প কিছু পরিমাণ অংশ ট্যাক্স হিসাবে দিতে হয়, এটাকেই বলা হয় প্রফেশনাল ট্যাক্স। আমরা এই যে বিভিন্ন প্রফেশনে রয়েছি, যেমন যারা সরকারি প্রতিষ্ঠানে কাজ করে বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভেতর অর্গানাইজ সেক্টরে যারা কাজ করে, এছাড়া বিভিন্ন প্রফেশনে যারা থাকে, যেমন ডাক্তার, উকিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা যাদের রেজিস্টার্ড ব্যবসা রয়েছে, তারা প্রত্যেকেই স্টেট গভর্নমেন্টকে তাদের প্রফেশনের জন্য সামান্য পরিমাণ অর্থ ট্যাক্স হিসাবে দেয়। এটাই হলো প্রফেশনাল ট্যাক্স। এই ট্যাক্সেরও আবার বিভিন্ন রেঞ্জ আছে, যেমন যারা বিভিন্ন প্রফেশনে রয়েছে এবং সেই প্রফেশনের থেকে মাসে যাদের 10,000 টাকার কম ইনকাম, তাদেরকে কোনো প্রফেশনাল ট্যাক্স দিতে হয় না, মানে তাদের প্রফেশনাল ট্যাক্সের ভ্যালু 0। যাদের ইনকাম 10,000 থেকে 15,000-এর ভেতর, তাদের প্রত্যেক মাসের হিসাবে 110 টাকা করে পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিতে হয়। যাদের ইনকাম প্রত্যেক মাসে
15,000 থেকে 25,000-এর ভেতর তাদেরকে প্রত্যেক মাসের ট্যাক্স হিসাবে 130 টাকা করে দিতে হয়। যাদের ইনকাম 25,000 থেকে 40,000-এর ভেতর তাদেরকে এই প্রফেশনাল ট্যাক্স দিতে হয় 150 টাকা করে প্রত্যেক মাসে। আর যাদের ইনকাম 40,000-এর বেশি, প্রত্যেক মাসে 40,000-এর বেশি, তাদেরকে প্রফেশনাল ট্যাক্স দিতে হয় 200 টাকা করে। এবার এই ট্যাক্সটা দেওয়া হয় কিভাবে? যারা কোনো সরকারি বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে প্রত্যেক মাসে তাদের যে বেতন দেওয়া হয় সেই বেতন দেওয়ার সময় এই প্রফেশনাল ট্যাক্স কেটে নিয়ে বেতন দেওয়া হয়। আর যারা অন্যান্য বিভিন্ন প্রফেশনে থাকে যেমন ডাক্তার, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এদেরকে স্টেট গভর্নমেন্টের যে প্রফেশনাল ট্যাক্সের একটা ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে এটা জমা করতে হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ওয়েবসাইটটা হলো professionaltax.wb.gov.in। ধরলাম পশ্চিমবঙ্গে একটা ডাক্তার রয়েছে, তিনি তার প্রফেশনাল ট্যাক্স জমা করবেন, তাহলে তাকে এই ওয়েবসাইটে গিয়ে তার বিভিন্ন ডিটেলস দিয়ে পি ট্যাক্সটা জমা দিতে হবে। রাজ্যে যে সমস্ত রেজিস্টার্ড ব্যবসায়ীরা রয়েছে তাদের ক্ষেত্রেও পি ট্যাক্স দেওয়ার জন্য এই ওয়েবসাইটে গিয়েই জমা দিতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পি ট্যাক্সের রেঞ্জটা একটুখানি আলাদা। কারোর ব্যবসাতে যদি বছরে 7.5 লাখ টাকার কম টার্নওভার হয় সেক্ষেত্রে ইয়ারলি মানে বছরের প্রফেশনাল ট্যাক্সের ভ্যালু 300 টাকা। কোনো একটা ব্যবসাতে বছরে টার্নওভার 7.5 লাখ টাকা থেকে 25 লাখ টাকা হলে বছরে প্রফেশনাল ট্যাক্সের ভ্যালু 600 টাকা। কোনো একটা ব্যবসাতে যদি টার্নওভার 25 লাখ থেকে 50 লাখের ভেতর হয় সেক্ষেত্রে বছরে প্রফেশনাল ট্যাক্স দিতে হয় 1200 টাকা। আর কোনো একটা ব্যবসাতে বছরে টার্নওভার 50 লাখেরও বেশি সেক্ষেত্রে বছরে প্রফেশনাল ট্যাক্স দিতে হবে 2500 টাকা। ভারতের ভেতর যে কোনো স্টেটে ম্যাক্সিমাম প্রফেশনাল ট্যাক্সের ভ্যালু নর্মালি 2500 টাকাই হয়। এরপরে আছে ট্যাক্স অন এগ্রিকালচারাল ইনকাম, মানে কৃষি থেকে যে আয় হয় সেই আয়ের ওপর স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নিতে পারে। কিন্তু ভারতের ক্ষেত্রে নর্মালি কোনো স্টেটে এগ্রিকালচারাল ইনকামের উপর ট্যাক্স নেওয়া হয় না, মানে চাষবাস করে আমি যাই ইনকাম করি না কেন সেই ইনকামের ওপর কোনো প্রকার ট্যাক্স আমাকে দিতে হয় না। তবে এর ভেতরেও ছোট ছোট কিছু কন্ডিশন থাকে, তার ভেতর অল্প কিছু আমি বলি। ধরলাম আমার একটা জমি আছে, সেই জমিতে আমি চাষবাস করছি, চাষবাসের ফলে যে ফসল পেলাম সেটা আমি বিক্রি করছি, বিক্রি করার ফলে যে ইনকাম হচ্ছে সেই ইনকামের উপর আমাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। এবার ধরলাম আমার ওই জমিতে আমি নিজে চাষ না করে অন্য কাউকে দিয়ে চাষ করাচ্ছি, সেক্ষেত্রে ওই ফসলের ওপর বা ওই ফসলের দামের ওপর কোনো প্রকার ট্যাক্স আমাকে দিতে হবে না। কিন্তু চাষ ছাড়া যদি ওই জমিকে আমি অন্য কোনো কাজে ব্যবহার করি, যেমন ওই জমিতে হয়তো আমি ফিল্মের শুটিং এর জন্য দিয়ে দিলাম, তাহলে ওই শুটিং এর ভাড়া বাবদ আমি যে অর্থ পাবো সেই অর্থের উপর কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। এরপর ধরলাম যে আমার একটা জমি আছে, ওই জমির মাঝখানে বা পাশে আমি এক জায়গায় একটা স্টোর হাউস বা গুদাম ঘর বানালাম। এবার ওই স্টোর হাউসে যদি আমি আমার ফসল বা অন্য কারোর ফসল রাখি সেক্ষেত্রে ওই স্টোর হাউস থেকে আমার যে ইনকাম হবে তার উপর কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। কিন্তু ওই স্টোর হাউসে যদি আমি ফসল ছাড়া অন্য কোনো জিনিসপত্র রাখি সেক্ষেত্রে আমাকে ট্যাক্স দিতে হবে। এইরকম আরো ছোটখাটো প্রচুর বিষয় আছে। এবার যেমনটা বললাম যে এগ্রিকালচারাল ইনকাম মানে চাষবাসের ফলে যে ইনকাম হয় তার উপর কোনো ট্যাক্স দিতে হয় না। ভারতের বেশিরভাগ লোকজনই এখনো চাষবাসের সাথে জড়িত, আর তাদের বেশিরভাগই স্মল স্কেল ফার্মার, মানে তাদের কাছে জমির পরিমাণ খুব কম। কিন্তু ভারতে এরকম অনেক কৃষক আছে যাদের কাছে প্রচুর পরিমাণে জমি এবং তাদের চাষ থেকে প্রচুর পরিমাণ ইনকামও হয়। এখন যেহেতু এগ্রিকালচারাল ইনকামের উপর কোনো ট্যাক্স নেই, এই জন্য ওই সমস্ত বড় বড় কৃষকরা তাদের চাষের ইনকামের উপর কোনো ট্যাক্স দেয় না। একটা সার্ভে রিপোর্ট বলে যে ভারতের টোটাল যত ফার্মার আছে তাদের ভেতর 0.5% ফার্মার যারা সবার টপে রয়েছে তাদের কাছ থেকেও যদি ইনকাম ট্যাক্স নেওয়া যায় তাহলে সরকারের ঘরে প্রায় 50,000 কোটি টাকা ট্যাক্স আসবে। তো যাই হোক, এইরকম বিভিন্ন টাইপের ট্যাক্স গুলো স্টেট গভর্নমেন্ট নেয়, আর এইগুলো সবই ডাইরেক্ট ট্যাক্স। কি কি হলো? ট্যাক্স অন এগ্রিকালচারাল ইনকাম, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, রোড ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স এইগুলো হলো। আরো দুটো ডাইরেক্ট ট্যাক্স বাকি আছে, ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্স। ইনকাম ট্যাক্স নিয়ে এর পরের ক্লাসে গিয়ে আমরা বলবো।